বল্লাল সেন কেন অন্যতম বলতেছি, তার কারণ বল্লাল সেন হচ্ছেন লক্ষণ সেনের বাবা। মানে প্রথমে হেমন্ত, তারপরে বিজয়, বিজয়ের পরে হচ্ছে বল্লাল, বল্লালের পরে হচ্ছে লক্ষণ। মানে লক্ষণ আমি নিয়ম নিয়ম মাফিক এখানে আনছি, কিন্তু লক্ষণ হচ্ছে মূলত এই বল্লাল সেনের পুত্র। কেমন? আচ্ছা, এখন আসেন লক্ষণ সেন তো শেষ শাসক, ওনার ব্যাপারে পরে আসতেছি। আগে আসেন বল্লাল সেনটা একটু ক্লিয়ার করি। বল্লাল সেন কেন বিখ্যাত, উনি কি করছেন? উনি এই অঞ্চলে সর্বপ্রথম কৈলিন্য প্রথা উনি চালু করছেন। কৈলিন্য প্রথা, কৈলিন্য প্রথা প্রবর্তক, কৈলিন্য প্রথার প্রবর্তক। কৈলিন্য প্রথা কি? কৈলিন্য মানে হচ্ছে ওই যে এরিস্টোক্রেটিক যে সোসাইটি, মানে বংশীয় যে আত্মমর্যাদা। হ্যাঁ, অর্থাৎ আমরা এটা কিছুটা রেসিজমের সাথে যাই। তো এই জিনিসটা উনি সর্বপ্রথম বাংলা চালু করছেন। ঠিক আছে, এই অঞ্চলে আনছেন, কৌলিন্য প্রথা উনি প্রবর্তন করছেন। তারপরে আমরা চাইলে এটাও লিখতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করছেন। ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। ঢাকেশ্বরী মন্দির কোথায়? আমাদের যে লালবাগ, পূর্ব ঢাকা, মানে আমাদের যে পুরাতন ঢাকা লালবাগ, সেখানে উনি একটা মন্দির প্রতিষ্ঠা করছেন ঢাকেশ্বরী। এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে মূলত পরবর্তীতে ঢাকা শহরের নাম হয়েছে ঢাকা। তাহলে ঢাকেশ্বরী থেকে কি আসছে? ঢাকা আসছে। আর এই ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা বা নির্মাতা হচ্ছেন সেন বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক বল্লাল সেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা তথ্য একটু লিখে দিই, সবাই একটু খাতায় লিখে নেন এটা। সেটা হচ্ছে এই বল্লাল সেনের দুইটা গ্রন্থ ছিল, রচিত গ্রন্থ, রচিত গ্রন্থ। একটা হচ্ছে অদ্ভুত সাগর, অদ্ভুত সাগর, আরেকটা হচ্ছে দান সাগর, আরেকটা হচ্ছে দান সাগর। কেমন? অদ্ভুত সাগর ও দান সাগর। তাহলে অদ্ভুত সাগর ও দান সাগর নামে উনি দুইটা গ্রন্থ রচনা করছেন। ঠিক আছে। উনি ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করছেন, উনি বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করছেন। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট সবাই লিখে রাখেন। আর ওনারই পুত্রের নাম হচ্ছে লক্ষণ সেন। ঠিক আছে, লক্ষণ সেন। আমরা এখন লক্ষণ সেন নিয়ে আমরা দুই একটা কথা বলবো। এরপর আমাদের আজকের প্রাচীন যে রাজবংশের ইতিহাস, সেটা ইনশাল্লাহ আমরা আজকে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা লিখলাম, লেখার পরে এটা আমি মুছে দিচ্ছি, এতটুকু মুছে দিচ্ছি। আপনারা সবাই একটু এই অংশটা মুছে দেন। আমি লক্ষণ সেনকে নিয়ে দুই একটা কথা বলে এই বংশের আলোচনাটা এখানে শেষ করব। ওকে, আসেন। লক্ষণ সেন, লক্ষণ সেন যখন বাংলায় ছিলেন, হ্যাঁ, লক্ষণ সেন যখন বাংলার শাসক ছিলেন, অর্থাৎ সেনরা যখন বাংলার শাসক ছিল, তখন বাংলার রাজধানী কোথায় ছিল? এইটা কিন্তু আমাদের সবারই জানতে হবে। তখন বাংলার রাজধানী ছিল দুইটা। কয়টা বলেন তো? দুইটা। একটা ছিল একটা ছিল পূর্ব বাংলায়, একটা ছিল পশ্চিম বাংলায়। পূর্ব বাংলায় যেটা ছিল সেটার নাম হচ্ছে বিক্রমপুর, বিক্রমপুর। আর ওইখানে যেটা ছিল সেটার নাম হচ্ছে নদিয়া, সেটার নাম হচ্ছে নদিয়া। অর্থাৎ বিক্রমপুর, নদিয়া। পশ্চিম বাংলায় ছিল নদিয়া, পূর্ব বাংলায় ছিল বিক্রমপুর। দুইটা শহর ছিল যেটা সেনরা রাজধানী হিসেবে কি করেছিল? ব্যবহার করেছিল। তাহলে আমরা বলতে পারি সর্বশেষ সেন রাজা লক্ষণ সেন যখন ক্ষমতায় ছিলেন, তখন সেনদের দুইটা রাজধানী ছিল, একটা বিক্রমপুর আর একটা নদিয়া। নদিয়া মানে কুষ্টিয়ার ওইদিকে আর কি। আর বিক্রমপুর হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ, এই যে যাত্রাবাড়ির পরে, অর্থাৎ কেরানীগঞ্জের পরে যে মুন্সিগঞ্জ। আচ্ছা, পদ্মা নদী বা পদ্মার আগের যে জেলাটা। ওকে, তো এই দুইটার মধ্যে উনি যখন 1204 সালে যখন ওনার পতন হয়, উনি যখন বাংলার রাজার মর্যাদা হারাই ফেলেন, তখন উনি ছিলেন নদিয়াতে। তো ওই নদিয়াতে উনি যখন ছিলেন, তখন আমাদের এই বাংলাতে একজন মুসলিম সেনানায়কের আগমন ঘটছে বা ঘটেছিল, যার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো উনি আসার কারণে উনি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলায় প্রবেশ করছেন, সাথে সাথে আমাদের লক্ষণ সেন উনি ভয়ে আতঙ্কে, উনি কিন্তু যুদ্ধ করেন নাই। ইখতিয়ার খলজির সাথে ওনার কোনো যুদ্ধ হয়নি। মানে ইখতিয়ার খলজি ঘোড়া নিয়ে আসছিলেন, ঘোড়া বিক্রি করার জন্য। ওনার কিন্তু পারপাস ছিল ঘোড়া বিক্রি করা, রাজ্য জয় করা না। তো উনি এমন জোরে ঘোড়া চালিয়ে আসছেন, ঘোড়ার যে পায়ের আওয়াজ শুনে ভীত হয়ে, আতঙ্কিত হয়ে আমাদের এই লক্ষণ সেন বাবু কি করছেন? সামনের দরজা না খুলে পিছনের দরজা দরজা দিয়ে উনি নদী পথে, অর্থাৎ পদ্মা সেতু, পদ্মা নদী দিয়ে উনি বিক্রমপুরে চলে আসছেন। তার মানে আমাদের এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সাহেব কোনো যুদ্ধ ছাড়া, বিনা যুদ্ধে উনি নদীটা জয় করে ফেলছেন, অর্থাৎ বাংলার পশ্চিমের অঞ্চলটা উনি জয় করছেন। ঠিক আছে। তাহলে এখন বলেন, লক্ষণ সেন কোনো যুদ্ধে কি পরাজিত হয়েছেন? উত্তর হচ্ছে না, ওনার সাথে কোনো যুদ্ধই হয় নাই। বিনা যুদ্ধে উনি নদিয়াটা ছেড়ে মুসলিমদের কাছে দিয়ে উনি চলে আসছেন কোথায়? বিক্রমপুরে। আর নদিয়া জয় করলো কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তাহলে এই ঘটনাটা কত সালের ঘটনা? এটা হলো 1204 সালের ঘটনা। 1204 সালের পরে উনি যখন বিক্রমপুরে আসছেন, বিক্রমপুরে আসার পরে কি হয়েছে? বিক্রমপুরে আসার পরে 1204 থেকে 1206 সাল পর্যন্ত উনি কি করছেন? বিক্রমপুর শাসন করছেন 2 বছর।
1206 সাল থেকে 1230 সাল পর্যন্ত ওনার দুইজন পুত্র শাসন করছেন। মানে ওনার মৃত্যুর পরে বিক্রমপুর শাসন করছে হলো সেনরা 1230 সাল পর্যন্ত। আচ্ছা 1230 না, আমি আর একটু স্পেসিফিকলি বলে দিই, 1225 সাল পর্যন্ত ওনার এক পুত্র, এরপরে হচ্ছে 1230 সাল পর্যন্ত ওনার আরেক পুত্র, ওনার টোটাল দুইজন পুত্র বিক্রমপুর শাসন করছে। 1204 থেকে উনি হচ্ছেন লক্ষণ সেন, কেমন, উনি হচ্ছেন লক্ষণ সেন শাসন করছেন, লক্ষণ সেন। আর 1206 থেকে 1225 সাল পর্যন্ত ওনার পুত্র বিশ্বরূপ সেন, বিশ্বরূপ সেন। আর 1225 থেকে 1230 সাল পর্যন্ত ওনার পুত্র কেশব সেন। হ্যাঁ, এখানে তিনটা নাম, অর্থাৎ বিক্রমপুরকে কেন্দ্র করে 1204 সালের পরে তিনজন শাসক আসছে এখানে। 1204 থেকে 6 পর্যন্ত লক্ষণ সেন শাসন করছে বিক্রমপুর, ওনার মৃত্যুর পরে ওনার বড় পুত্র বিশ্বরূপ সেন 25 সাল পর্যন্ত, আর 25 থেকে 30 সাল পর্যন্ত শাসন করছে কেশব সেন। এই কেশব সেন 1230 সালে যখন ওনার পতন হয়, এই পতনের পরে মূলত বিক্রমপুরে সেন বংশের শাসনের অবসান হয়, অর্থাৎ এরপর থেকে বিক্রমপুর মুসলিমরা জয় করে নেয়। ঠিক আছে, তাহলে পূর্ব বাংলায় বিক্রমপুরে 1230 সাল পর্যন্ত কিন্তু সেনদের কি ছিল, শাসন ব্যবস্থা জিয়ে ছিল বা কায়েম ছিল। এখন পরীক্ষায় যদি প্রশ্নটা এভাবে আসে যে বাংলার সর্বশেষ হিন্দু রাজাকে, সমগ্র বাংলার, বাংলা বলতে সমগ্র বাংলা, নদিয়া বিক্রমপুর না, সমগ্র বাংলা, উত্তর হবে লক্ষণ সেন। কিন্তু যদি পরীক্ষার প্রশ্নটা এভাবে আসে যে সেন বংশের সর্বশেষ রাজাকে, সেন বংশের, বাংলা না, সেন বংশ বললে তখন উত্তর হবে 1230, অর্থাৎ কেশব সেন, তখন উত্তর কি হবে, কেশব সেন। ঠিক আছে, তাই এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখবো, বংশ বললেই কেশব সেন। কারণ বংশ কেন কেশব সেন বলছি, কারণ সেন বংশের তো শাসন ছিল বিক্রমপুরে 30 সাল পর্যন্ত, কিন্তু সেন বংশের নদিয়া বিক্রমপুর সমগ্র বাংলা মিলিয়ে যে শাসন ছিল সেটা তো 1204 সাল পর্যন্ত ছিল, তাই না? তাহলে পরীক্ষা যদি আসে সেন বংশ, তাহলে কেশব সেন 1230 কেশব সেন হবে। যদি বলা হয় বাংলা রাজ্য, তখন উত্তর হবে লক্ষণ সেন। ঠিক আছে, লক্ষণ সেন কেশব সেন, লক্ষণ সেন কেশব সেন। এই কনফিউশনটা ইনশাল্লাহ আশা করি আপনাদের আর হবে না, যেহেতু আমি পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইলাম। ঠিক আছে, আশা করি আপনাদের পরীক্ষা আসলে এই বিষয়টা স্পষ্টভাবে আনসার করতে পারবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করব, যেহেতু আজকে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করছি ইতিহাস নিয়ে, বিশেষ করে প্রাচীন যুগের ইতিহাসটা আমরা আজকে কভার করলাম পুরো পার্টটা। এখানে আমরা প্রথমে আলেকজান্ডার দ্য গ্রেট, প্রথমে আমরা প্রাচীন বাংলা জনপদ পড়ছি আজকে, এরপর আমরা আলেকজান্ডার দ্য গ্রেটের ইতিহাস পড়ছি, সেখান থেকে আমরা মৌর্য রাজবংশ পড়ছি, মৌর্য রাজবংশের পরে আমরা পড়ছি গুপ্ত রাজবংশ, গুপ্তদের পতনের পরে আমরা দেখেছিলাম যে ভারতের মধ্যে বিক্ষিপ্ত অনেকগুলো রাজ্য প্রতিষ্ঠা হয়েছে, তার মধ্যে বাংলা একটা, উত্তর ভারত একটা। উত্তর ভারতের রাজা ছিলেন হর্ষবর্ধন, বাংলায় ছিলেন শশাঙ্ক। এই শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যে অঞ্চল নিয়ে, রাজ্য নিয়ে একটা বৈরিতা ছিল। এরপর আমরা দেখলাম বাংলায় হর্ষবর্ধন এসে উনি দখল করে বাংলায় একটা অরাজক পরিস্থিতি উনি কি দিয়েছেন, জন্ম দিয়েছেন, যেটাকে আমরা বলি মাৎসন্যয়। আর মাৎসন্যয়ের পরে বাংলায় একটা নতুন বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা হয়েছিল গোপালের হাত ধরে, অর্থাৎ পাল বংশের হাত ধরে। পালদের পতনের পরে আমাদের এখানে আসছে সেনরা, আর সেনদের পতনের মধ্য দিয়ে 1204 সালে প্রাচীন যুগের অবসান ঘটেছে এবং এখানে শুরু হয়েছে একটা নতুন যুগ, মুসলিমদের যুগ, যেটাকে আমরা বলছি মধ্যযুগ। ঠিক আছে, তাহলে মধ্যযুগের শাসন ব্যবস্থা পর্যন্ত আমরা আজকে কভার করলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে, নেক্সট এপিসোডে আমাদের মধ্যযুগ আধুনিক যুগ, এই দুইটা এপিসোডে আমরা কভার করব। ঠিক আছে, আনটিল দেন সবাই ভালো থাকবেন। আর আজকের ক্লাসে যা যা পড়াইছি আমি আশা করব এগুলো আপনারা নোট করছেন, বিকজ এখান থেকেই কিন্তু পরীক্ষায় সাধারণত কি মানে প্রশ্নগুলো আসবে, যেগুলো যেগুলো আমি আলোচনা করছি, লেখাইছি, পড়াইছি, আপনারা এগুলো একটু নোট করে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।